আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি ফোর্টনাইট সেলিব্রেশনের দ্বিতীয় দিন। আজকের দিনে আমার দুটি লেকচার থাকছে, তারপরে থাকছে কোয়েশ্চেন সেশন। প্রথম বক্তা হচ্ছেন প্রফেসর তারক মেহতা। উনি বলবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও ইতিহাস নিয়ে। এবং দ্বিতীয় বক্তা প্রফেসর স্বপ্নীল মুখার্জি, উনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ওনার বক্তব্য পেশ করবেন। ওনার পেপারটির নামকরণ হলো চার্টিং দ্য বাউন্ডারি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড র্যাডক্লিফ লাইন। আমি প্রথমে প্রফেসর মেহতাকে আহ্বান করছি ওনার বক্তব্য শুরু করবার জন্য। ধন্যবাদ। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় অধ্যক্ষ মহাশয়, অন্যান্য সহকর্মীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করার চেষ্টা করছি। সরকারি নির্দেশনামা অনুযায়ী ফোর্টনাইট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনুষ্ঠানে আজ দ্বিতীয় দিন। গতকাল আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এর শুভ সূচনা করেছেন। আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও ইতিহাস এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 6 জুলাই 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 23 জুন শ্রীনগর 1953 তিনি মারা যান। তিনি ছিলেন একাধারে মহান ভারতীয় শিক্ষাবিদ, ব্যারিস্টার, জাতীয়তাবাদী নেতা, স্বাধীন ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী, পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা গঠনে এবং ভারতের অখণ্ডতা রক্ষায় তার অবদান অনস্বীকার্য। আমি তাকে স্মরণ করব কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে করতে। সেটা একদিকে শিক্ষাবিদ হিসাবে তার অবদান, দ্বিতীয়টি ভারতের জাতীয়তাবাদী নেতা এবং তার ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ দিক কাশ্মীর সমস্যা, কাশ্মীর ইস্যু নিয়ে তার বিষয়, তার ধারণা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে নিযুক্ত হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। গতকাল আমরা প্রিন্সিপাল ম্যাডাম এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি। সে বিষয়ে না গিয়ে আমি একটু অন্য দিকে গিয়ে তার উপাচার্য এবং শিক্ষাবিদ এই দুইটা দিকে আলোচনা করার চেষ্টা করছি। 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমন্ত্রণে কবিগুরু বিশ্ববিদ্যালয়ে আসেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সঙ্গীত রচনা করার জন্য। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেক্ষেত্রে দুটি সঙ্গীত রচনা করে দেন। একটি চলো যাই চলো যাই, যেটা প্রথম, আর শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান, এটা যে দ্বিতীয়। প্রথম গানটি 1937 সালের 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে
ছাত্রদের দ্বারা কুচকাওয়াজে প্রথম গীত হয় 1937 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে। আর দ্বিতীয় গানটি গৃহীত হয় 2007 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সার্ধ শতবর্ষ অনুষ্ঠানের সময়। এবং এই শুভ কর্ম পথে ধরো নির্ভয় গানটি গৃহীত হয়। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদিকে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাবর্তন, দুটি বিষয় এটাকে আমি উল্লেখ করে এই বিষয়টি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় বিষয়টি দেখব, 20শে জুন আমরা আলোচনা করেছি এইখানেই পশ্চিমবঙ্গ দিবস প্রতিষ্ঠা এবং শ্যামাপ্রসাদের ভূমিকা। এখানে আমি একটি বিস্তৃতভাবে তার ভূমিকা এবং অন্যান্য বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। 1937-এ বঙ্গীয় প্রাদেশিক নির্বাচনের পর থেকে কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্বের মধ্যে তিক্ততা একদম ক্রমাগত বাড়তে থাকে। 1940-এর 24শে মার্চ লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব গ্রহণের পর দ্রুতগতিতে কংগ্রেস ও মুসলিম লীগের মতান্তর জটিল করে তোলে। জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের প্রস্তাব গ্রহণ রূপায়িত চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে কংগ্রেস ভারতের অখণ্ড বজায় রেখে রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে। অন্যদিকে হিন্দু মহাসভা অখণ্ড হিন্দুস্তানের দাবিতেও মুখরে উঠছিল। মোট কথা হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে ব্যবধান আরো বৃদ্ধি পাচ্ছে। এই সময় ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড ওয়াভেল। তারপরে 1947 সালে গভর্নর হিসাবে আসেন লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালের 3রা জুন তারই সিদ্ধান্ত অনুযায়ী বেঙ্গল পার্টিশনের সিদ্ধান্ত গ্রহণ হয়। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে তিক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং 1946-এর 16ই আগস্ট ডাইরেক্ট লিঙ্ক ডে কলকাতা যেটা হয়েছিল, সেই প্রেক্ষাপটে ভারত ভাগ বিভাগ একটা অনিবার্য পরিস্থিতি হিসেবে দাঁড়ায়। এই পরিস্থিতিতেও অবিভক্ত স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য প্রয়াসী হন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাবর্দী এবং শরৎচন্দ্র বসু, যেটা সোহরাবর্দী বসু পরিকল্পনা নামে পরিচিত ছিল। এর মাধ্যমে বঙ্গ বিভাগ রদ করার একটা চেষ্টা করা হয়, কিন্তু 1946-এর 16ই আগস্টের কলকাতা সাম্প্রদায়িক দাঙ্গা বঙ্গ বিভাগ দাবি আরো জোরালো হয়ে ওঠে। মুসলমানদের জন্য বাংলাকে বিভক্ত করার দাবিতে 1947-এর প্রথম দিকে আজাদ হিন্দ ফৌজের মেজর জেনারেল এসি চ্যাটার্জি বঙ্গবন্ধুর উদ্দেশ্যে একটি মতামত গঠন করেন। সেপারেট হোমল্যান্ড ফর বেঙ্গল হিন্দুস ডিমান্ড বাই এসি চ্যাটার্জি, যেটা অমৃতবাজার পত্রিকা 22শে এপ্রিল মঙ্গলবার প্রকাশিত হয়। শুধু তাই নয়, 1947-এর এপ্রিল মাসে বঙ্গভঙ্গ দাবিকে রূপায়িত করার জন্য নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এই অ্যাসোসিয়েশনের সদস্যরা ছিলেন এসি চ্যাটার্জি, শ্রীকুমার ব্যানার্জি, এস এন মোদক, নির্মল চ্যাটার্জি, এবং এখানে প্রেসিডেন্ট ছিলেন জেনারেল এসি চ্যাটার্জি। অন্যদিকে 1947-এর ফেব্রুয়ারি হিন্দু মহাসভা বাংলা হিন্দুদের জন্য স্বতন্ত্র প্রদেশ গঠনের জন্য প্রবল আন্দোলন শুরু করে। 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল খুব গুরুত্বপূর্ণ বিষয়, বঙ্গ হিন্দু মহাসভার তারকেশ্বর কনফারেন্স হয়। এই কনফারেন্সে আমরা পরে দেখছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ অবদান। নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সভাপতি ছিলেন, বাংলাদেশ গঠনে পাকিস্তান প্রতিষ্ঠার বদ্ধপরিকর হিন্দুরা বাংলাতে পৃথক প্রদেশ গঠন করবে, নির্মল চট্টোপাধ্যায়ের ভাষণের কিছু একটি অংশ তুলে ধরার চেষ্টা করছি। Let us declare today that the Muslim League persists in its fantastic idea of establishing Pakistan in Bengal. The Hindus of Bengal must constitute a separate province under the strong national government. This is not question of partition. It is a question of life and death for us. For the Bengalese Hindus, unless you can have an administration of your choice, you shall be
asserts under the anti-Hindu communal regime, you can never protect your oppressed brother and sister. এটা 1947 4 এপ্রিল তারকেশ্বরে যে হিন্দু মহাসভার সম্মেলন হয়, প্রথম দিনের এই দাবিপত্র উঠে আসে। নেক্সট ডে 5 এপ্রিল তারকেশ্বরে এই হিন্দু মহাসম্মেলনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন দেশভাগের মধ্য দিয়েই এই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব হবে। বাংলা ভাগ অন্যদিকে কিছুটা ক্ষেত্রে চেষ্টা করছিল অখণ্ড বাংলার এক তৈরি রেখে দেওয়া, আর একটা ক্ষেত্রে তৈরি করছিল চেষ্টা হচ্ছিল বাংলাকে আলাদা রাষ্ট্রের এ করতে। কিন্তু 47-এর 5 এপ্রিল তারকেশ্বর কনফারেন্সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জোরের সঙ্গেই বললেন দেশ ভাগের মাধ্যমেই এই সমস্যার প্রকৃত সমাধান হতে পারে, আদারওয়াইজ নট। তিনি তার বক্তব্যের কয়েকটা লাইন তুলে ধরলাম। I can conceive of no other solution of communal problem in Bengal than to divide the province and let the two major communities residing herein live in peace and freedom. পরিষ্কার বলে দিলেন দুটো বৃহৎ সংখ্যাগরিষ্ঠ ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে দুটো আলাদা সীমানা করে আলাদা করতে হবে। হিন্দু মহাসভার নেতৃত্ববৃন্দ বঙ্গবিভাগ আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে যান যে তারা একথা বলতে শুরু করে যদি পাকিস্তান গঠিত নাও হয় তাহলে বাংলার হিন্দু প্রধান অঞ্চল নিয়ে একটা স্বতন্ত্র প্রদেশ গঠন করতে হবে। এখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই দাবিকে সমর্থন করছেন এবং বলতে চাইছেন। 22 এপ্রিল দিল্লিতে একটি জনসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন পাকিস্তান যদি গঠিত নাও হয়, মুসলিম যদি মন্ত্রী মিশন পরিকল্পিত দুর্বল কেন্দ্রীয় ক্ষমতার মানিয়ে লয়, তা হলেও বাংলার হিন্দু মেজরিটি অঞ্চলে একটি স্বতন্ত্র প্রদেশ গঠন করিতে হইবে। 22 এপ্রিল দিল্লিতে বলছেন। আমি কিছু কিছু জায়গা থেকে তুলে তুলে দেখাতে চাইছি পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে শ্যামাপ্রসাদের ভূমিকা। প্রথম দিকে দেখিয়েছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন শিক্ষাবিদ, তার টেনিয়রে তিনি মাত্র 33 বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তার অবদান গতকালে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নিয়ে সবিস্তরে আলোচনা করেছে, আমি সংক্ষিপ্ত সেখানে বলে দিয়েছি। এরপর 1947-এর 3রা জুন পার্টিশন প্ল্যান গৃহীত হচ্ছে, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেক্ষেত্রে শ্যামাপ্রসাদের ভূমিকা। এক চূড়ান্ত নাটকীয় পর্যায়ে ভোটাভুটি পরিস্থিতি আসে। সেই ভোটাভুটিতে আমরা খুব ইন্টারেস্টিং বিষয়গুলো দেখব। ভোটাভুটি কিন্তু এক ভোটের হার জিত হয়নি, হয়েছে অনেকটা ভোটে, কিন্তু একটি ভোট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভোট, অর্থাৎ তার নেতৃত্ব, তার বলিষ্ঠ ভূমিকা বাংলা অর্থাৎ পশ্চিমবাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা। এক ভোটে সরকারের পতন ঘটে, ঘটেওছে আমাদের সংসদীয় ইতিহাসে। অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভা, গিরিধর গোমাং উড়িষ্যার মুখ্যমন্ত্রী তখন পার্লামেন্টারি সদস্য ছিলেন, তিনি সদস্যপদ ত্যাগ করেননি, কিন্তু ওই ভোটটা দিতে গিয়েই সরকারের পতন ঘটেছে। কিন্তু এইখানে দেখবো আমরা 58-21 ভোটের ফলাফলে বঙ্গ বিভাগ সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে একটি ভোট মানতে বলতে চাইলাম শ্যামাপ্রসাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সমগ্র সদস্যরা একটি কক্ষে গিয়ে বসেন, সমস্ত সদস্যরা, সেখানে ভোটাভুটি হচ্ছে 126-90 ভোটে সিদ্ধান্ত হচ্ছে পাকিস্তানে গণপরিষদে যাবে এবং তারা ভারতভুক্তি হবে না। দ্বিতীয় ভোট, এখানে বলা হয়েছিল যে দুটি বাংলা প্রদেশিক যে নির্বাচন হয়েছিল সেখানে হিন্দু আর মুসলিম দুটি মানে ভোটাভুটি ভিত্তিতে প্রথম কক্ষটা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আর দ্বিতীয় কক্ষটিতে মিক্স ছিল। দ্বিতীয় কক্ষের মানে প্রথম যে মুসলিম পূর্ব বাংলা সেখানে হলো 106-35, তারাও বলল যে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হব।
আর তৃতীয় যে ভোটাভুটিটা হয়েছিল সেখানে মূলত পশ্চিমবঙ্গ প্রাদেশিক নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত সদস্যরা সেখানে ছিল তারা ভোটাভুটি করছেন। সেই ভোটাভুটিতে 58-21 ভোটের সিদ্ধান্ত হয় যে হিন্দুদের জন্য পৃথক একটা হোমল্যান্ড গঠন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে দুবার ভোটের ক্ষেত্রে পূর্ববঙ্গ মানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া, আর একটি ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে আলাদা রাষ্ট্র আলাদাভাবে পশ্চিমবঙ্গে যুক্ত হওয়া। এখানে 1947-এর 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী বলা হয়েছিল যদি কোনো পক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে যে বাংলা ভাগ হবে তাহলে সেই সিদ্ধান্তটাই গিয়ে দিতে হবে। এই জন্যই দু জায়গায় মানে সমগ্র পক্ষ ভোটেও আর মেজরিটি পক্ষ ভোটেও সেই রেজাল্ট কিন্তু গ্রাহ্য করা হয়নি। এই মাউন্টব্যাটেন পরিকল্পনার আগে গান্ধী, নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, এখানে শরৎচন্দ্র বসু থেকে শুরু করে সোহরাওয়ার্দী অনেক অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তে এসেছিল মাউন্টব্যাটেন যে বলা হলো যে ভারত ভাগ হবে, পাঞ্জাব এবং বাংলা এই দুটি প্রদেশই ভাগ হবে। আর কংগ্রেস নেতৃত্ববৃন্দ তখন সেই সময় এই মানে ক্ষমতা হস্তান্তরের দিকেই অনেকটা এগিয়ে ছিল, যার ফলে এই দিকটা অতটা গুরুত্ব নেননি এবং বলা হলো যে যে বাংলাকে ভাগ করা হোক। তাই এইটাই মাউন্টব্যাটেনের তৃতীয় পরিকল্পনা বলে যে বাংলার ক্ষেত্রে ওই ভোটটা যদি কোনো এক পক্ষ ভোট দেয় তাহলে সেটাই সিদ্ধান্ত নিতে হবে। তো পশ্চিমবাংলা গঠনের ক্ষেত্রে আমি 3টি ন্যারেটিভ দেখতে পাবো। সেক্ষেত্রে প্রথম ন্যারেটিভটা হচ্ছে যে ভোটাভুটির ক্ষেত্রে এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় ন্যারেটিভে দেখব কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ববৃন্দের একটা ভূমিকা। সেই ভূমিকাতে কংগ্রেসের পক্ষে একটা ভেটোই ছিল যে 58-21 ভোট হলো, সেখানে কিন্তু শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও সেখানে কংগ্রেস নেতৃবৃন্দ বিশেষ করে বিধানচন্দ্র রায়ের মতো মানুষ সেখানে ভোট দিয়েছিল। অর্থাৎ কংগ্রেস নেতৃত্ব একটা ভেটোই দিয়েছিল যে এইটাই করা হোক, যে পৃথক শরৎচন্দ্র বোস এবং সোহরাওয়ার্দী পরিকল্পিত যে পৃথক রাষ্ট্র, এটা করা হলে পরবর্তী সময়ে এটি পশ্চিম পাকিস্তানের খপ্পরে চলে যাবে। সুতরাং এটা থেকে বাঁচতে ভাগটাই অনিবার্য করা হলো। আর একটি ন্যারেটিভ আছে বিজনেস হাউস। 1905-এ বঙ্গভঙ্গ হচ্ছে, 1911-এ রদ, 12 সালে কলকাতার রাজধানী স্থানান্তর হয়ে যাচ্ছে। ভারতবর্ষে ব্রিটিশ শাসন আসার পর থেকে কলকাতার যে ডেভেলপমেন্ট, শিল্প, শিক্ষা, বাণিজ্য সর্বক্ষেত্রে অসম্ভব উন্নয়ন ছিল, সে কথা বলার অপেক্ষা রাখে না। এই সময় এখানকার শিল্পপতিরা বিশেষ করে জিডি বিড়লা থেকে শুরু করে পাটকল, চা শিল্পের সঙ্গে যুক্ত বৃহৎ শিল্পপতিরা তারা চেয়েছিল যে পশ্চিমবাংলা নামক এই জায়গাটা ভারতের সঙ্গে থাকুক, তা না হয়তো এটা পূর্ব পাকিস্তান বা পাকিস্তানে গেলে আমাদের ধন মান সম্পত্তি সমস্ত কিছু হারাবে। জিডি বিড়লা সর্দার প্যাটেলকেও এই বাংলা ভাগের এই ঘটনার পরে চিঠি দিয়ে সাধুবাদ জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, এমন প্রমাণও পাওয়া গিয়েছে। এরপরে আমি আসি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আর একটি গুরুত্বপূর্ণ অবদান, সেটি হচ্ছে কাশ্মীরের আর্টিকেল 370 ধারা নিয়ে তার বিশিষ্ট অবদান। এটা অখণ্ড ভারত রাখার ক্ষেত্রে তার ভূমিকা এখানে একটু বিস্তৃত বলার চেষ্টা করছি। ভারতের সংবিধানের সবচাইতে বিতর্কিত আর্টিকেল হচ্ছে 370 ধারা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 370 ধারা ছিল একটি বিশেষ এবং অস্থায়ী আইন বিধান যা ভারতের সাবেক জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ অধিকার প্রদান করে। কি অধিকার প্রদান করে? পৃথক সংবিধানের পতাকা ভারতে আর থাকবে। কালকে ম্যাডাম এটা বলেই দিয়েছেন যে সেই সময় জম্মু কাশ্মীরের অবস্থানটা হচ্ছে রাজা হরি সেন হিন্দু এবং তার প্রজা মুসলিম ইত্যাদি চুক্তি। এই চুক্তির পরে সমস্ত ক্ষেত্রে এই শর্তগুলো চাপানো হয়েছিল। পরবর্তীকালে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে এই সিদ্ধান্ত ভিত্তিক 370 ধারা এসেছে। পৃথক সংবিধান পতাকা এটা থাকবে।
প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, যোগাযোগ, এই 4টি ক্ষেত্র ছাড়া ভারতবর্ষের সংসদ প্রণীত কোনো আইন জম্মু কাশ্মীরে প্রযোজ্য হতো না যদি জম্মু কাশ্মীরে বিধানসভাটা অ্যালাউ করে। এটা খুবই গোলমেলে জায়গা ছিল। আর 370 ধারার ভিত্তিতে 35A আর্টিকেল ছিল, সেটাও আরো গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে বলা হয়েছিল যে জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ কোনোভাবেই সেখানকার সম্পত্তির কেনাবেচা করতে পারবে না এবং কি কোনোভাবেই কোনো সরকারি সুবিধা পাবে না, একমাত্র জম্মু কাশ্মীরেই বাসিন্দা পাবে। এই যে আর্টিকেল 370 ধারা, এই 70 ধারা নিয়েই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তীব্র বিরোধ আন্দোলন শেষে এই ধারাকে বিরুদ্ধেই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ। কাশ্মীরের 370 ধারা, উনি বলছেন কাশ্মীরের 370 ধারা চালু রাখলে অদূর ভবিষ্যতে সমস্যা হতে পারে এবং তা তিনি বারবার লোকসভার ভিতরে বাইরে বক্তব্য রাখেন। এই ধারা বাতিলের দাবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর অভিযান করেন 1953 সালের 11ই মে। পাঞ্জাবের উধমপুরে সভা করছেন। আর একটা কথা, কাশ্মীরে ঢুকতে গেলে অকাশ্মীরিদেরকে লাইসেন্স, পারমিট নিতে হতো। উধমপুরে সভা করে তিনি কাশ্মীরে ঢোকার চেষ্টা করছেন বিনা অনুমতিতে। আমার দেশেরই অংশ ঢোকার চেষ্টা, তিনি গ্রেপ্তার হচ্ছেন কি বেআইনি অনুপ্রবেশ অভিযোগের ভিত্তিতে। কে করছে? আব্দুল্লাহ সরকার, নেহেরুর মদত। শ্রীনগরের জেলে নজরবন্দি করে রাখা হলো। নজরবন্দি মানে আটকে রেখে কোনো কমিউনিকেশন কিছু করা যাবে না। শারীরিক অসুস্থতা, শ্রীনগরের একটি হসপিটালে তার মৃত্যু। অনেকেই সমালোচক বলেন তার এই মৃত্যু প্রকৃত অর্থে মৃত্যু ছিল, তাকে মারা হয়েছে। গতকাল ম্যাডাম এটা বলেছেন, তিনি স্টেপটোলাইসিন জাতীয় ওষুধ খেতেন না, তাকে জোর করে সেরেই দেওয়া হয়েছিল। তো যাই হোক, ষড়যন্ত্র করে হত্যা। তিনি বলছেন তার একটা স্লোগান বিখ্যাত হয়েছিল, এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না। এটা তার গুরুত্বপূর্ণ স্লোগান বা মত হিসেবে উঠে এসে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার 2019 সালে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা সহ 35A প্রত্যাহার করে নেন। তো তার মৃত্যু ঘটলো। তার নিয়ে অনেক সমালোচনা হলো। পরবর্তীকালে তিনি তার রাজনৈতিক ওই দিকটা দিলাম না, হিন্দু মহাসভা, ভারতীয় জনসংঘ, তার পরবর্তী তারের আদর্শের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি, তাঁরই সরকার, তাদেরই সরকার এটাকে রদ করছে। কংগ্রেস ভারতবর্ষে দীর্ঘদিন রাজত্ব করেছে, থেকেছে। নেহেরু, রাজীব, ইন্দিরা সর্বক্ষেত্রে নামকরণ। আমরাও দেখতে পাচ্ছি কেন্দ্রে শ্যামাপ্রসাদের আদর্শকে সামনে রেখে যে রাজনৈতিক দল ক্ষমতাছে তারাও শ্যামাপ্রসাদের নামে অনেক কিছু নামকরণ করছেন। ভাবলে ভালোই লাগে, বাঙালির নামে নামকরণ একটা গর্বের বিষয়। শ্যামাপ্রসাদ একজন প্রকৃত অর্থেই বাঙালি ছিলেন, বাঙালি হিসেবে গর্ব করার এই বিষয় থাকছে। 9.28 কিলোমিটার লং একটা টানেল NH-44 কে উধমপুর টু রামবান যাচ্ছে, সেটা অক্টোবর 2019 সালে তার নামে নামাঙ্কিত করা হচ্ছে। কলকাতা বন্দর, যেটা বর্তমানে শ্যামাপ্রসাদ পোর্ট নামে পরিচিত, 2020 সালে তার নামে নামাঙ্কিত করা হচ্ছে। কলকাতার বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য ছিলেন, সবাই আমরা জানি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ
আছে শ্যামাপ্রসাদের নামে। খুব আশ্চর্যজনক, সেটা আশুতোষ কলেজ নামে বেশিরভাগ জানেন। দিনের বেলা কলেজটা আশুতোষ মুখোপাধ্যায়ের নামে, সকালবেলা কলেজটা যোগমায়া দেবী শ্যামাপ্রসাদের মা আশুতোষের স্ত্রীর নামে, আর সন্ধ্যেবেলা কলেজটা শ্যামাপ্রসাদের নামে এই রয়েছে। তো এইভাবেই আমি তার জীবন, কর্ম, রাজনীতি ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করলাম। 6 জুলাই তার জন্ম 125তম বর্ষ পালন করা হবে। পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে, আর আমরা এখানে সমবেত হয়েছি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশক্রমে শ্যামাপ্রসাদকে স্মরণ করতে। তো আমার মতো একজন সাধারণ রাষ্ট্রবিজ্ঞ নেতা, একজন সাধারণ মানুষ, বাঙালি হয়ে তাকে স্মরণ করতে পেরে আমি নিজেকে কৃতার্থ এবং গর্ববোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মেদ্দা, অনেক কিছু জানলাম। কালকেও ম্যাডাম অনেক কিছু বলেছিলেন, আজকেও আমরা জানলাম। এরপরে প্রফেসর স্বপ্নীল মুখার্জি, উনি বলবেন চার্টিং দ্য বাউন্ডারি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড র্যাডক্লিফ লাইন। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উনি ওনার বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ।
অভিজিৎ ওই চেয়ারটা সরিয়ে দাও। Good afternoon to all my respected colleagues and my dear students. I would like to present my lecture on the concept of charting the boundary, Dr. Shyama Prasad Mukherjee, Partition of Bengal, and Radcliffe Line. This lecture primarily revolves around the monumental machinations of the architect of West Bengal, Dr. Shyama Prasad Mukherjee, and his pivotal role in the partition of Bengal. It aims at its relentless political mobilization and successful legislative efforts, which eventually led to the formation of West Bengal and separating it from the newly formed Islamic State of Pakistan. And this lecture also primarily focuses on the horrific and gruesome incidents during the partition of India as well as Bengal in 1947. And the abominable consequences which are faced by the victims of partition due to Cyril Radcliffe's insensible and unpragmatic drawing of borders for both Punjab and Bengal, and Dr. Mukherjee's instrumental policies to build the Hindu majority state of West Bengal, thus not allowing it to become confiscated by the Orthodox Islamic State of Pakistan. So to begin with, we'll first begin with the first partition of Bengal from 1905 to 1911. On the Bengal Presidency in British India, it was first partitioned in the year 1905, known as the First Partition of Bengal. And basically it was a territorial reorganization of the province of Bengal implemented by the British Raj. And this was primarily the brainchild of Lord Curzon, the then Viceroy of India. And announced on 16th October 1905, the bifurcation of Bengal was executed, which separated the largely Muslim eastern areas from the largely Hindu western areas, thereby creating West Bengal for Hindus and East Bengal for Muslims. Now this partition, according to Lord Curzon, was accomplished primarily for administrative purposes as per his version goes, but inherently this was actually treated as a divide and rule policy implemented by the British. And as a result, it further agitated people who believed it to be a deliberate attempt to divide Bengal on religious grounds, and with a Muslim majority in the east and a Hindu majority in the west, hence attenuating the nationalist cause. So the Hindus of West Bengal, who ruled Bengal's business and rural life, they complained that the division would convert them into a minority in a province that would incorporate the province of Bihar and Odisha. As for the Muslims, they initially denounced the idea, but Curzon's visit to East Bengal in 1904 acted as the convincing impetus for them, as he considered Dhaka to be the new capital of East Bengal, now Bangladesh,
and that they would ultimately enjoy the freedom of living in a space dominated and populated by their own Islamic community. As Curzon asserted that the plan, this is a quote from Lord Curzon, that the plan would invest the Mohammedans in eastern Bengal with a unity which they have not enjoyed since the old days of old Muslim viceroys and kings. So this eventually led to the foundation of the very famous All India Muslim League in 1906, an absolutely Islamic organization by the then Nawab of Dhaka, Nawab Bahadur Sir Khwaja Salimullah. And finally, to appease the Bengali sentiment and in response to the Swadeshi movement's riots that took place in protest against the policy, Bengal was later reunited by the British government in the year 1911. So, now moving to the next slide, the second partition of Bengal. Now the fire of partition was again rekindled in 1947, which is known as the second partition of Bengal. Now the partition of Bengal in 1947, this was the one which provoked the emergence of the partition of Bengal based on firm religious grounds once again. Again the Bengali Hindu majority, West Bengal, which became a state of India later, and the Bengali Muslim majority East Bengal, which was later known as East Pakistan and further known as Bangladesh. This became a province of Pakistan. So undergoing long series of voting sessions, meetings and discussions, the partition with power transferred to both Pakistan and India in 1947, 15th August and 14th August respectively, was done according to what has come to be known as the 3rd June Plan or the Mountbatten Plan, which is considered as the blueprint of India after independence. So Indian independence on 15th August 1947, this ended over 150 years of British rule in India and influencing the Indian subcontinent. And later on, East Pakistan, which became the independent country of Bangladesh after the 1971 Bangladesh Liberation War. And the most important stimulus that provoked this partition was this two-nation theory, the force behind the partition of India, 1947. Now, the two-nation theory was basically proposed by the Quaid-e-Azam, founder of Pakistan, Muhammad Ali Jinnah, who necessitated the foundation of a separate homeland for Indian Muslims, thus not becoming part of India anymore and forming a new Islamic state of Pakistan. And Hindu Mahasabha, under the leadership of Vinayak Damodar Savarkar and Rashtriya Swayamsevak Sangh, RSS, they supported this two-nation theory as well, but they believed that Hindus and Muslims, with their different cultures, with their different traditions, they can't coexist within the same nation. So they favored India to become a religious Hindu state with no Muslims around them. But the most controversial area was the positionality of Bengal that remained doubtful in this two-nation theory. Since the two-nation theory did not prominently highlight the standpoint of Bengal, where should Bengal stand in this two-nation theory? Because it primarily focused on the province of Pakistan and Bengal remained doubtful. So then on 27th April 1947 comes the major resolution by Hussain Shahid Surawardi, and at this very date, the then Prime Minister of Bengal and Muslim League leader Surawardi, he made an impassioned plea for setting aside religious differences in order to create an independent, undivided and sovereign Bengal, thus an independent Bengal state. So to quote Surawardi, I would like to quote a few words said by Surawardi at his plea in New Delhi. Let us pause for a moment to consider what Bengal can be if it remains united. It will be a great country, indeed the richest and the most prosperous in India, capable of giving to its people a high standard of living, where people will be able to rise to the fullest height of their stature, a land that will truly be plentiful. It will be rich in agriculture, rich in industry and commerce, and in course of time, it will be one of the powerful and progressive states of the world.
if Bengal remains united, this will be no dream, no fantasy, as said by Suravati. So he proposed that Bengal will neither be a part of India nor a part of Pakistan. And Bengal will exist as an independent state altogether. And this proposal surprisingly elicited support from Bengali leaders like Sharat Chandra Bose. As you can see the picture as well here, Sharat Chandra Bose is the brother of our very own Netaji Subhash Chandra Bose, and also people like Kiran Shankar Rai, Shatranjan Bakshi, and many other Indian National Congress leaders who participated during that resolution. Then comes the the ultimate savior, Dr. Shyama Prasad Mukherjee, who actually creates this state of West Bengal for us. So after joining the Hindu Mahasabha in Bengal in 1939, Dr. Shyama Prasad Mukherjee became its acting president that same year. So in a Hindu rally on February 1941, he told that if Muslims wanted to live in Pakistan, then they should pack their bag and baggage and leave India to wherever they like. So this marks his radical Hindu sentiment, that he shows that how he wants India to be a Hindu state altogether, especially Bengal. And Mukherjee too demanded this partition of Bengal in 1946 to prevent its inclusion of the Hindu majority areas in a Muslim dominated East Pakistan. Then also in a letter to Lord Mountbatten on May 1947, Mukherjee proposed that Bengal must be partitioned even if India was not. So he was not bothered about the partition of India, but he wanted Bengal to be partitioned because Bengal should not go under the Muslim majority province. And hence he strongly opposed Bose and Suravati's claims for a united but independent Bengal. And as a result of Mukherjee's radicalist views, in contrast to Suravati's radicalist views as well, we could see the consequences of Mukherjee's views on Bengal. And sorry for these disturbing images, by the way, because these were the disturbing incidents that happened back then. One was the Great Calcutta Killings, 1946 riots, and the Noakhali riots that took place. So, Mukherjee's views, they were vehemently affected by these two major horrific events. One is the Direct Action Day, which took place on 16th August 1946. It was also referred to as the 1946 Calcutta riots or Great Calcutta Killings as well, and the very infamous Noakhali riots. So both of these incidents, they witnessed the ruthless massacre of Hindus by the mobs belonging to the Muslim League. And first, the Direct Action Day. This is infamously recorded as the day of communal violence that took place in Kolkata, then Calcutta, perpetrated by the All India Muslim League in response to Suravati's claims that they wanted a united Bengal and not to be a part of either India or Pakistan. And on the other hand, the Noakhali riots, they were a series of some semi-organized massacres, rapes and abductions of Hindus combined with looting and arson of Hindu properties, inflicted again by the Muslim mobs in the district of Noakhali, the Chittagong district of East Bengal, now Bangladesh, from October to November 1946. And then, as a result, the most notable contribution of Mukherjee comes in, that is the Bengali Hindu Homeland Movement. So, this was the launch of the Bengali Hindu Homeland Movement that took place in response to, again, those very rioting incidents that took place beforehand. And according to the Bengali Hindu Homeland Movement, Dr. Mukherjee proposed a separate homeland for the Bengali Hindus. And this could be regarded as the official declaration for building up the state of West Bengal within the dominion of India. The place is solely made for the Bengali Hindus to reside, and no Muslims were entertained in that very area. And this image, by the way, this is actually where we find Dr. Mukherjee in conversation with some Bengali refugees who just came after this partition incident took place. And the down is the map where how the Bengal was thought to be divided under Bangladesh and West Bengal. And this was Mukherjee's response to Muslim League's proposal and campaign to include the entire province of Bengal within Pakistan
which was to be a homeland for Muslims of British India. And then comes the most highlighted day, the Bengal Legislative Assembly elections, which led to the birth of West Bengal, as ultimately on 20th June 1947, the day when West Bengal was born, referred to as Paschim Bongo Divas, which we celebrated very recently, the Bengal Legislative Assembly met to vote on this agenda of partition of Bengal. And at the preliminary joint session, the Assembly decided by 126 votes to 90 that if it remained united, then it should definitely join the Constituent Assembly of Pakistan. And later, a separate meeting of legislators were held in West Bengal, and which was primarily led by Shyama Prasad Mukherjee again. And this is where he wins by 58 votes to 21 that the province should be partitioned and that West Bengal should join the Constituent Assembly of India. And also, notably, in another meeting of legislators from East Bengal, by 107 to 34 votes, it was decided that East Bengal should join Pakistan in the event of partition. Thus, most importantly, no vote was designed on the United Bengal proposal of Suhrawardy that was held, and thereby Mukherjee's incessant fights, they gave birth to the Indian state of West Bengal, predominantly populated by Hindus. And then comes the most another important person, that is Cyril Radcliffe and his drawing of Radcliffe Line in West Bengal, and how he divided both province Punjab and Bengal. So on 17th August 1947, the demarcation line was published, which referred to the boundaries charted for the provinces of Bengal and Punjab during the partition. And Cyril Radcliffe, who was the joint chairman of the two boundary commissions, he divided the two provinces, which is known as the Radcliffe Line. And this line drawn by Radcliffe was quite inept, since it helped to divide the two provinces, obviously, but the problem was the refugees who suffered this partition, they suffered terribly in this event of partition. And I would like to quote W.H. Auden's poem, Partition, a British American poet, 1966. He wrote a poem called Partition. There, he critiqued Radcliffe and that Radcliffe had improperly divided the provinces, and to quote Auden, how he described Radcliffe's machinations, that having never set eyes on the land he was called to partition, between two peoples frantically at odds with their different diets and incompatible gods. So basically that's the truth, because both the cultures, both the religion, Hinduism and Islam, they have their own gods, they have their own culture, they have their own tradition, and it's impossible to mix them together. Hence, this partition was somewhere a necessary step that was taken by Shyama Prasad Mukherjee from the Hindu side, and obviously the Muslim League, they took a shy side for Pakistan. But according to Auden, Radcliffe's drawing of the line was quite inept, because the person who actually divided the two nations, the two people, the two different religions, he had no idea as to how to divide exactly the two areas in India and Pakistan. And then comes the most important part, that is the crisis of refugees and their migration that took place due to partition. And that's the most difficult incident that took place during that time. So hence, due to the historic incident of the partition of India vis-a-vis Bengal, the political leaders and all those people who enjoyed power during their governance were not affected by the pangs and horrors of the partition. Particularly and pathetically, the refugees of both nations, as well as both the parts of Bengal presidency, they suffered greatly due to the insensible and disarrayed process of migration. And evidently, in most of partition literary works, the insatiable grief and horror those helpless refugees faced, they're firmly established and deftly critiqued. And I would like to refer to one novel by Amitabh Ghosh, which was published in the 1988, The Shadow Lines, and which grimly reflects on this futility of the borders that are drawn across nations and provinces,
which caused the refugees to endure extreme pain and torture while going through this pathetic journey of migration. And in this novel, there was this 90-year-old character called Jatha Moshai, who still lives in that Muslim majority province of Dhaka. And the novel depicts vividly how the religious and political unrest that the area faces long after partition, and how the perpetrators of violence, especially Muslims, they inflict their bloody fangs upon those who try to get rid of this impending doom and disaster, which are caused due to the cruel borders and boundaries fabricated by an unbiased, quote-unquote unbiased man, okay, Cyril Radcliffe, who had no idea, absolutely no idea, of the land he was called to partition. And also, to refer to another Urdu story by Krishan Chandra, Peshawar Express, the train is given a voice to narrate the scenarios of post-partition violence. And basically the train, it poignantly elucidates on this gruesome narrative of violence inflicted upon the refugees who were traversing across the borders from Pakistan to India and vice versa, thus keeping intact the spirit of revenge and violence amidst the migratory process of the minorities who traverse across the boundaries. So then, to conclude, we are indebted to Dr. Shyama Prasad Mukherjee for his chivalric efforts to procure the Bengali Hindus a state of themselves, of their own within the Indian dominion, the West Bengal. But sadly, we are unable to curb the deadly wounds that are caused by the borders among the refugees. So their pains will resonate forever, which can never be healed and could only be endured for an indefinite period of time. So with this note, I rest my session. Thank you. থ্যাংক ইউ স্বপ্নীল। কাল যখন ম্যাডাম শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক বিস্তারিত করেছিলেন, আজকে প্রফেসর মেদ্দা বললেন ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং স্বপ্নীল, আমি ওকে স্বপ্নীলই বলবো কারণ ও আমাদের ডিপার্টমেন্টের ইয়াংগেস্ট, মোর আ স্টুডেন্ট দ্যান আ টিচার। তো ও আবার পার্টিশনের সঙ্গে লিটারেচারকে একজোট করে খুব সুন্দরভাবে এর প্রভাব সাহিত্যে কিভাবে পড়েছে সেই আঙ্গিকটিও এনেছে। যাই হোক, সেদিক থেকে আজকের সেশনটা অন্যভাবে ইন্টারেস্টিং হয়েছে বলে আমার মনে হয়। আমি দুজন বক্তাকেই বলবো ডায়াসে এসে একটু আসন গ্রহণ করতে, কারণ আমরা এরপরে কোয়েশ্চেনের সেশন 10-15 মিনিটের জন্য যাব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু জিজ্ঞেস করবেন। প্রফেসর মেদ্দা এবং স্বপ্নীল। কোয়েশ্চেনের সেশন স্টার্ট 10-15 মিনিটের জন্য। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, ছাত্রছাত্রীরা আমাদের মধ্যে থেকে একটু বলুন। আমি একটা কথা জিজ্ঞেস করি, সুরাবর্তী এবং তৎকালীন কংগ্রেস যে মতামত দিয়েছিল সেটাকে একবার চূর্ণ করে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে নিজের মতটাকে এস্টাবলিশ করলেন, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করে কেন, হ্যাঁ তাদেরটা কিভাবে মানে সরে গেল, সেই মতগুলো কেন এস্টাবলিশ হয়নি, এটা এক নম্বর। আর যদি সুরাবর্তীটা হতো তাহলে তার ইম্প্যাক্টটা কি হতো ওয়েস্ট বেঙ্গল, অখণ্ড ভারত। হ্যাঁ মানে এই দুটো জায়গা আমি তো সুরাবর্তী অখণ্ড ভারত, মানে অখণ্ড বাংলা। হ্যাঁ আচ্ছা, মানে প্রথমে কেন তাদেরগুলো এস্টাবলিশ হয়নি, কিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই জায়গাটা তুলে ধরলেন, এই পিকচারটা। মানে আপনি বলতে চাইছেন যে বাংলা
হ্যাঁ। যে পশ্চিমবাংলা বাংলাদেশে যাওয়ার যে হ্যাঁ, সেটা হ্যাঁ। না গিয়ে শ্যামাপ্রসাদ কিভাবে হ্যাঁ এদিকে নিজেকে এস্টাবলিশ এই যে ধন্যবাদ স্যারকে। আমি একটু জিজ্ঞাসা করেছি যে সুধামূর্তি যে প্ল্যান, শরৎচন্দ্র বোসের যে অখণ্ড প্ল্যান, সেটাকে ভায়োলেট করে কিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি এইদিকে নিয়ে আসলেন। বিষয়টি খুবই ইন্টারেস্টিং আমার মনে হয়। যে সেই সময় তারা চাইছিল যে একটা দুটো ধর্ম সম্প্রদায়, দুটো মানুষের মধ্যে সাম্প্রদায়িক টেনশন না থেকে একটা বাংলা করে, তার সেই সময় বাংলা ভারতবর্ষের মধ্যে শিল্প সাহিত্য সব দিক থেকে অনেক বেশি উন্নত, তৎকালীন সময় জিডিপি হাই রেট ইত্যাদি ব্যাখ্যা দিয়ে এক রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তৎকালীন কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল ভাবলেন, যে বললেন, চিন্তা করলেন যে এই কনসেপ্টটা করলে কি হবে, পরবর্তী সময় যে ভারত তো ভাগ হবেই, মাউন্টব্যাটেন প্ল্যান অনুযায়ী ভারত ভাগ হবেই, এর ব্যাপারে কোনো দ্বিমত নেই। এর মাঝখান থেকে আলাদা স্বাধীন রাষ্ট্র করে রাখলে পরে পরবর্তীকালে ওদের কোপে পড়ে যাবে। সেটাকে আমরা করতে পারবো না, কারণ জনসংখ্যার নিরিখে এবং আরো নানা চাপের ক্ষেত্রে যে ওটা ওদিকে যাবে, এটা নির্ধারণ হয়ে যেত। এইখান থেকে হিন্দুদের জন্য আলাদা পৃথক ল্যান্ডের দাবি মহাসভা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই দাবিটা তুললেন। সেটা কংগ্রেস নেতৃত্বকে বোঝাতে সক্ষম, পুরোমতা না হলে পরবর্তীকালে বোঝাতে পেরেছিলেন যে যে এইটা করলেই যে এটা ভারতের অংশ থাকতে পারবে। এইটা আমার ধারণা অনুযায়ী। এবার সাম্প্রতিক সারের প্রসঙ্গ দিয়ে বলতে চেষ্টা করছি, 2025-এ শেখ হাসিনার গভর্নমেন্টের পতনের পর, পতনের মূল কারণ কিন্তু ওই সেন্ট আইসল্যান্ডে নিজের জমির সংগ্রহ নিয়ে পশ্চিমী দুনিয়া, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আরাকান, বার্মাস এবং ওই অঞ্চলটা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার চেষ্টা, আর সেটা করে ভারতকে, ভারতের যে আর্থিক প্রগতি যেভাবে উঠে আসছে, চীন যেভাবে উঠে আসছে, ওই জায়গা থেকে কন্ট্রোল করার জন্য আলাদা রাষ্ট্র গঠন করে ভারতের উপরে একটা নিয়ন্ত্রণ রাখার জন্যই চেষ্টা হয়েছিল। ওই জন্যই শেখ হাসিনা কিন্তু সরে যেতে হলো, এছাড়া অন্য কোনো কারণ নয়। আর ভারতের কাছে সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে এখন যে বিএনপি তারেক রহমান গভর্নমেন্ট এসেছে, ভারত বিরোধী হয়েও ভারত গভর্নমেন্ট, ভারতের সরকার এখন চাইছে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। তা নয় তো বাংলাদেশ চীনের খপ্পরে আসবে এবং চীন আমাদেরকে আরো বেশি, দেখতে পাবেন আমাদের যে চিকেন করিডোর, যেটা আমাদের ব্যাখ্যা ম্যাপে দেখতে পাবেন মাত্র 21 মাইল এরিয়া, ওটা কিন্তু খুব জিওগ্রাফিক্যালি খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার উপর দিকে রয়েছে ভুটান, তিব্বতের কন্ট্রোল মানে চীনের কন্ট্রোল, এদিকে বাংলাদেশের কন্ট্রোলের মধ্যে যে চীনের কন্ট্রোল হয়ে যায়, ওই অংশটা গেলে আমাদের 7 সিস্টার চলে যাবে। এই কনসেপ্টটাও কিন্তু তখনকার দিনে কংগ্রেস নেতৃত্বের মাথায় রয়েছে। ম্যাপটা কোথায় বুঝতে হবে, যে এই অংশ যদি চলে যায় তাহলে কিন্তু আমরা আরো পিছন দিকে চলে আসবো। তাহলে পশ্চিমবঙ্গ যদি পাকিস্তানের দিকে চলে যায়, তাহলে আবার বিহার, এই সমস্ত জায়গাগুলোতে আরো সমস্যা হবে। যে সমস্যা আমাদের জম্মু কাশ্মীরটা নিয়ে সমস্যা রয়েছে, পুরো জম্মু কাশ্মীরটাই আমাদের অংশ ছিল, যার যে কারণে পিওকে এবং আইওকে যে রয়েছে, ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এখন সম্পূর্ণ ভারতের চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক দেখুন বাংলাদেশে যে ডামাডোল, সেখানে কিন্তু মাঝে মধ্যেই আওয়াজ উঠছে যে আমরা অখণ্ড বাংলা আবার দখল করব, কলকাতা আমার আবার চাই। এগুলো কিন্তু খুব ছোট ভাবে নেওয়া কিন্তু চলবে না। ভারতবর্ষের যে মানে সীমানা ভূখণ্ডের ক্ষেত্রে এগুলোকে হালকাভাবে ভারত সরকারও গ্রহণ করে না বলে আমার মনে হয় যে এগুলোকে সবসময় থ্রেট হিসেবে দেখতে হচ্ছে। কারণ সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে দেখুন ইসরায়েলের জন্ম 1948, ছোট্ট একটা জায়গা, এখন ধীরে ধীরে এক্সপানশন তো কত দূর চলে গেছে, প্যালেস্টাইন নেই বললেই চলে, গাজা শেষ। ইরাকের ওপরে যে ঘটনা ঘটেছে, ইরানের উপরে সাম্প্রতিক ঘটনা হচ্ছে, এইগুলোকে রিলেট করতে লাগবে। এইগুলো হচ্ছে ওইদিকে
ইউরোপ এরিয়া স্যাচুরেটেড হয়ে গেছে, এইবার ঢুকতে হবে এশিয়া মহাদেশে, বিশেষ করে ভারতকে দমন করতে লাগবে। আর ওই যে আইল্যান্ডটা নিতে চাইছে, মার্টিনেজ আইল্যান্ড, সেন্ট মার্টিনের আইল্যান্ড নিতে চাইছে, ওর মূল কারণ হচ্ছে আমেরিকা সেখানে এসে দখলদারি করে চীন আর সবচেয়ে বেশি ভারতকে দমিয়ে রাখার চেষ্টা। ভারত আমেরিকার মধ্যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে বটে, কিন্তু যখন তখন চেঞ্জ করে ফেলতে পারে, কোনো মুহূর্তেই চেঞ্জ, আজকেই প্যারাডাইম শিফট করে ফেলতে পারে। তো এই প্রেক্ষাপটে বলতে চাইছি যে সেই সময় যে অখণ্ড বাংলা সুরাবর্তী বা শরৎচন্দ্র বোসের যে ভূমিকা, 6 দফা প্ল্যান, অনেক কিছু চেষ্টা করেছিলেন যে আমরা এক জায়গায় থাকবো, দুই সম্প্রদায়ের মানুষ এক জায়গায় থাকবো, থেকে একটা করব, আমরা আর্থিক প্রগতি করব, এটা আইডিওলজিক্যাল মতাদর্শগত, রিয়ালিটিতে এটা সম্ভব হবে না। কংগ্রেস নেতৃত্বের মধ্যে অনেকেই বুঝেছিলেন। আর ভারত ভাগের ক্ষেত্রে, বাংলা ভাগের ক্ষেত্রে মানে সেই সময় মহাত্মা গান্ধীকে অনেকটাই বাইপাসই করে দেওয়া হয়েছিল, সেটা ওনাকে অগোচরে রেখেই মোটামুটি। আর সেই সময় কংগ্রেস নেতৃত্ব চেয়েছিল যে আমি এইবার ক্ষমতায় আসি, নেহেরুও চেয়েছে, জিন্নাও চেয়েছে, দুটো আলাদা রাষ্ট্র ইত্যাদি। এই প্রেক্ষাপট আমার মনে হয়েছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ তোমাকে আরেকটু সাবস্ট্যান্সিয়েট করছি, মানে কোনো প্রশ্ন নয়, বসু। সেটা হচ্ছে যে তুমি যেটা বললে এটা খুব পার্টিনেন্ট কথা এবং রিয়ালিটি, যে চীন আস্তে আস্তে ভারতের দিক থেকে আগ্রাসনের দিকে আসছে। এটা কিন্তু শুধু যে বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বর্ডার লাইন যেটা রেফ্রাক্টিভ করে দিয়ে গেছিলেন সেটা বরাবর নয়। আমরা যদি আরেকটু মানে তলিয়ে দেখি, তাহলে দুটো সীমান্তে কিন্তু এখনো প্রতিনিয়ত একটা অশান্তি চলছে। একটা হচ্ছে লাদাখ, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। লাদাখ এবং অরুণাচল প্রদেশের প্রতি সময়ই কিন্তু চীনের, আমরা মাঝে মাঝেই দেখি, কিছুদিন আগেই আমাদের একটা ট্রিটি হলো বা কতদিন ধরে বসতে হলো আমাদের আর্মিসদের। এবং চীন আর ইন্ডিয়ার যে বর্ডার, মানে যে জায়গাগুলো দিয়ে বর্ডারটা গেছে, বিশেষ করে অরুণাচল এবং এইদিকে তোমার নেপাল এর মাঝখান দিয়ে যে বর্ডারটা গেছে, সেটা এতটাই সেন্সিটিভ বর্ডার। এখনো কিন্তু অরুণাচলে এই যে পারমিট নিয়ে আমরা এত কথা বলছি, যে পারমিটের এগেইনস্টে শ্যামাপ্রসাদ এত ভায়োলেন্ট একটা করেছিলেন না, ওই চাই নয়, এখনো পর্যন্ত অরুণাচলের বেশ কিছুটা, প্রায় অরুণাচলের ধরে নাও মোর দ্যান 30% জায়গাতে যেতে হলে ইন্ডিয়ানদেরও কিন্তু পারমিট লাগে। তো সেই জায়গাটা এখনো কিন্তু খুব আনডিসাইডেড একটা জায়গায় আছে। এবং অরুণাচলের আনিনি বর্ডার যেটা, সেখান দিয়ে ওখানকার সাধারণ মানুষ, যে সমস্ত ট্রাইবাল পিপল ওখানে থাকে, তারা জঙ্গলে কাটতে গিয়ে মাঝে মাঝে যদি চলে যায়, চায়নার গভর্নমেন্ট কিন্তু তাদের ছাড়ে না, আটকে রেখে দেয়। এবং এই ঘটনা প্রতিনিয়ত ঘটে ওখানে, প্রতিনিয়ত ওখানে ঘটে। এবং ট্রাইবাল ছেলেরা, ওদের তো ফরেস্ট প্রডিউস ছাড়া কোনো উপায় নেই, ওরা কাটতে যায় বা শিকার করতে যায় বা বিভিন্ন কারণে। এত আনডিসাইডেড একটা বর্ডার যে কখন পার হয়ে যায় বোঝাও যায় না, এবং তারা কিন্তু প্রতিনিয়ত সাফার করে। সো চীনের যে আগ্রাসন, সেটা প্রতিহত করা, সেটা 1947 এ নয়, আজকে 2026 এ এসেও ইন্ডিয়ার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে তো অরুণাচলের কিছু গ্রাম, জায়গার নাম চীনা নিয়ে হ্যাঁ, দিল। হ্যাঁ। ভারতের বিদেশ মন্ত্রক বললো আমার বাবার নামই চেঞ্জ করতে, আমি কি হলো না, হ্যাঁ। এদের ডিপ্লোম্যাটিক ভাবে ট্রাই সেটাই মানে আমি জাস্ট তোমাকে সাবস্ট্যান্সিয়েট করলাম। অরুণাচল প্রদেশে যে মানে আমাদের ব্রহ্মপুত্র নদী যেখানে বাঁধ দিচ্ছে, এত বড় বাঁধ তৈরি করছে, পৃথিবীর আর্নিক গতির ঘূর্ণনের প্রতি বিঘা ব্যাঘাত ঘটতে পারে, চেঞ্জ করতে পারে, এত জলাধার তৈরি করছে, যে এত বড় জলাধার তৈরি করে অর্থাৎ ভারতবর্ষকে থ্রেট করতে চাইছে চীন। এবার ঠিক ম্যাম, আপনি ঠিকই বলেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ প্রশ্ন করবেন? স্বপ্নিল বাকি রয়েছে। সাহিত্যের উৎসাহী ছাত্রছাত্রীরা এবং অধ্যাপক অধ্যাপিকারা, মুক্ত মনে মুক্ত কণ্ঠে আলোচনা হতেই পারে। তাহলে আমি আমাদের আইকিউএসি কনভিনার প্রফেসর কুন্ডুকে বলবো মঞ্চে আসতে, ওদেরকে মেমেন্টো দেবেন এবং ভোট অফ থ্যাঙ্কস দেবেন।
অধ্যাপক তারক মির্জা এবং অধ্যাপক স্বপ্নিল মুখার্জি দুজনকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি প্রথমে মোমেন্টের জন্য অধ্যাপক তারক মির্জাকে আহ্বান করছি। ধন্যবাদ। মঞ্চে এসে মোলাকাত হলো, অনলাইনে ক্লাস করতেও জেসি তিওয়ারি বইটা রেফারেন্স করেছিলেন স্যার, আমার ক্লাসটা করেছি। যাই হোক, বেস্ট অল লাক, ভালো থাকবেন। আজকে অধ্যাপক তারক মির্জা এবং অধ্যাপক স্বপ্নিল মুখার্জি দুজনেই খুব সুন্দরভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এবং তার জীবন এবং বাঙালি জীবনে তো সত্যি হয়তো খানিকটা যতটা গুরুত্ব পাওয়া উচিত ছিল ইতিহাস অতটা হয়তো এখনো গুরুত্ব পায়নি। যেসব ডিসকোর্স ক্রমশই তার ন্যারেটিভ বদলে যায়। তা দেশভাগ তো বাঙালি জীবনে একটা বড় প্রভাব ফেলেছে এবং সেক্ষেত্রে বাংলার মনীষী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। সেখানে বাঙালি আজকে আমরা বাঙালি, পশ্চিমবাংলার বাঙালি, তাদের জীবন যেভাবে প্রভাবিত হচ্ছে দেশভাগের ফলে, সেই যে দেশভাগের প্রক্রিয়াতে সেটা একটা যে নির্দিষ্ট গতিপথ দেয়া, সেখানে আমরা কৃতজ্ঞ চিত্তে সবসময় স্মরণ করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা। এবং অধ্যাপক তারক মেহতা খুব সুন্দরভাবে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান তুলে ধরলেন এবং স্বপ্নিল মুখার্জি খুব সুন্দরভাবে পার্টিশনের পুরো প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং সাহিত্যে তার যে পার্টিশন বা দেশভাগের যে প্রভাব পড়েছে তার কিছু রেফারেন্স দিয়েছেন। আরো বেশ কিছু মানে এইটা নিয়ে একটা আলাদা হয়তো লেকচার হতে পারে যে সাহিত্যে কিভাবে দেশভাগ এসেছে বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকরা, সেটা দিয়েছেন। যাই হোক, আমি নরসিংহ দত্ত কলেজ পরিবারের পক্ষ থেকে অধ্যাপক তারক মেহতা এবং অধ্যাপক স্বপ্নিল মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য। এবং প্রিন্সিপাল ম্যাডাম এবং সেমিনার কমিটি এবং এখানে সমস্ত পার্টিসিপেন্টসরা রয়েছেন তাদের এখানে অংশগ্রহণ করার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই লেকচার সিরিজ তো আজকে এটা দ্বিতীয় দিন, আরও এটা চলবে এবং আশা করব আমরা সবাই এটাতে পার্টিসিপেট করব, নিজেদেরও সমৃদ্ধ করব এবং আরও বেশি করে পার্টিসিপেশনের মাধ্যমে আরও সফল হয়ে উঠবে আমাদের লেকচার সিরিজ। তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রফেসর কুন্ডুর পরেও আমি একটু যোগ দিচ্ছি। আমরা যদি একটু সময় বার করে কলেজে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ সরকারের নির্দেশ ক্রমে, কিন্তু তাতে আমরা কিন্তু নিজেরাও সমৃদ্ধ হচ্ছি, অপরকেও সমৃদ্ধ করছি। সেই জন্য আমরা যদি এই মনটা নিয়ে একটু ক্লাসটা অ্যারেঞ্জ করে ডিউটির ফাঁকে যদি একবার এসে আধ ঘন্টা 45 মিনিটের জন্য যদি আমরা আসতে পারি, তাহলে শুধু আমরাই সমৃদ্ধ হব না, যারা আমরা এইটা এত বড় একটা আয়োজন করছি এবং আয়োজন করতে যে কি কালঘাম ছুটে যাচ্ছে সেটা আমরাই জানি, তাহলে আমরাও খুব উৎসাহিত বোধ করব। তো আমার অনুরোধ রইল যে কালকে, আজকে দ্বিতীয় দিন হলো, কালকে আমরা তৃতীয় দিনে পড়ব। জানি না কত অন্যান্য কলেজ এবং ইউনিভার্সিটি তারাও করছেন, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে দীর্ঘায়িত করবার, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবার। তো আমি আশা করব কালকে আরো বেশি শ্রোতা থাকবেন এবং মত বিনিময় হবে। এবং কালকে দুজন বক্তৃতা দেবেন, দুজনেই পাওয়ার পয়েন্ট করবেন। ডক্টর আর্যমা ঘোষ ইতিহাস বিভাগের এবং ডক্টর নির্বাণ প্রধান দুজনেই পাওয়ার পয়েন্ট করবেন। সুতরাং আমি আশা করব কালকেরটাও আজকের মতোই, এবং প্রথম দিন থেকেই আমি দেখছি যে খুবই ইন্টারেস্টিং হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, আমি কালকেই ম্যাডামকে বলেছিলাম মর্নিং শোজ দ্য ডে। সুতরাং প্রত্যেক দিনই খুব আমরা সমৃদ্ধ হচ্ছি এবং এই সমৃদ্ধির সামিল হবার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন
এবং যাতে আমাদের এই মতামত বিনিময় এবং আলোচনাটা, মতামত বিনিময়ের মাধ্যমে আলোচনাগুলি আরো সমৃদ্ধ হয়, আরো সুখকর হয়, আরো সবাই জ্ঞান আহরণ করতে পারেন। সেই জন্য আপনারা সবাই দয়া করে আসুন। নমস্কার, ধন্যবাদ।